সবাইকে ওয়েলকাম করছি। আজকের আমরা শিখে নেব এই একটা লম্বা লিস্ট, একেবারে am to is to are to was to were to was to have to had to। এর মধ্যে আমি am to is to are to আগের একটা ভিডিওতে দেখিয়েছি, তবুও এখানে এটাকে দেখাবো এই কারণে রিলেশনটা বোঝানোর জন্য। তাহলে শুরু করছি। am to is to are to was to were to was to have to had to। am to is to এবং are to এই বিভার্বের পরে আমি যখন 2 প্লাস v1 মানে ইনফিনিটিভকে বসাচ্ছি, এর মানে হলো এটা আমি আগে দেখিয়েছি যে ক্রিয়া প্লাস তে প্লাস হয়, মানে আমি মাত্রা দিয়ে যদি বুঝতে চাই তাহলে কি বলবো, ক্রিয়া প্লাস তে প্লাস হয়। যেমন আমাকে প্রত্যেকদিন পড়াতে হয়, রামকে প্রত্যেকদিন বাজারে যেতে হয়। এই যে পড়াতে হয়, যেতে হয়, এগুলো আমরা am to is to are to দিয়ে লিখি বা প্রকাশ করি। এবারে এর বাইরেও এদের একটা দুটো করে মিনিং আছে। এর বাইরেও আমরা বাংলায় যখন কথ্য ভাষায় যখন কথা বলি তখন আমাদের কথা বিভিন্ন রকমের হয়। এবারে কথ্য ভাষা থেকে আমরা যখন সেটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি তখন আমাদের একটা খটকা লাগে, তাহলে এটা কি এইভাবে হবে? তো সেই ব্যাপারগুলো আমি এইখানে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন am to is to are to আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে ক্রিয়া প্লাস তে প্লাস হয়, আমাকে রোজ পড়াতে হয়, এরকম একটা বাক্য। এটাকে আমি যদি বলি আমার পড়ানোর কথা আছে, বা তার বাজারে যাওয়ার কথা আছে, ওর আমাদের বাড়িতে আসার কথা আছে। এই যে বাক্য তিনটে বললাম, এই তিনটে বাক্য কিন্তু ওই একই ধরনের, মানে আমাকে পড়াতে হয়, ওকে বাজারে যেতে হয়, ওকে আমাদের বাড়িতে আসতে হয়। এই তিনটে বাক্যর যা অর্থ, আর আমার পড়ানোর কথা আছে, ওর আমার বাড়ি আসার কথা আছে, ওর বাজারে যাওয়ার কথা আছে, একই। তার মানে am to is to are to দিয়ে আমরা কি প্রকাশ করতে পারি না, কথা আছে। ক্রিয়া প্লাস তে প্লাস হয়, এটার বাইরেও যেটা আমাদের জানতে হবে সেটা হলো কথা আছে। তাহলে আমি এখানে শুরু করছি দুটো অর্থ। একটা কি জানলাম, ক্রিয়া প্লাস তে প্লাস হয়, এটা একটা বুঝলাম, এটা আগে আমরা জেনেছি। আর কি জানছি না, কথা আছে, এটাও আমরা জানলাম। তাহলে আমি যদি এবারে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি, তার আগে আমি স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট একই, am to is to are to প্লাস v1। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা অনুযায়ী আমি একটা দুটো করে এক্সাম্পল দিয়েছি। ধরা যাক আমার কলকাতায় যাবার, যদিও কলকাতাতেই আছি, যাবার কথা আছে, আমার কলকাতায় যাবার কথা আছে। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, আমার কলকাতায় যাবার কথা আছে, মানে আমার কলকাতায় যেতে হয়, একই ধরনের, মানে দুটো অর্থেই এই স্ট্রাকচারটাকে আমরা লিখতে পারি। তাহলে আমি এখানে কি লিখবো, I am to go to কলকাতা, I am to go to কলকাতা। এটা আমি বলতে পারি I am to go to কলকাতা মানে হচ্ছে আমার কলকাতায় যাবার কথা আছে, আবার একই ভাবে আমাকে কলকাতায় যেতে হয়। দুভাবেই আমি মিনিংটাকে আমি বোঝাতে পারি। দুটো অর্থেই, দুটো মিনিংয়েই আমি এই স্ট্রাকচারটাকে ফলো করতে পারি, এই স্ট্রাকচার অনুযায়ী বাক্যকে লিখতে পারি। এটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো যে কথা আছে বোঝালেও আমরা am to is to are to কে ব্যবহার করব। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে am to is to are to এই তিনটে ব্যবহার আমরা কি জানলাম না, ক্রিয়া প্লাস তে প্লাস হয়, এই অর্থেও ব্যবহার করা যেতে পারে, আবার কথা আছে এই অর্থেও ব্যবহার করা যেতে পারে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস am to প্লাস is to প্লাস are to প্লাস v1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম। এক্সাম্পল আমি একটা দিয়েছি, আমার কলকাতায় যাওয়ার কথা আছে, I am to go to কলকাতা, বা আমাকে কলকাতায় যেতে হয়, I am to go to কলকাতা। আশা করি তোমাদের কাছে এটা পরিষ্কার হলো। এবারে আসছি was to
ওয়ার টু, এই পার্টটা ওয়াজ টু ওয়ার টু। ওয়াজ টু ওয়ার টু যদি আমি এম টু ইস টু কে বুঝতে পারি, তাহলে ওয়াজ টু ওয়ার টু বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এম টু ইস টুর পাস্ট ফর্ম হলো ওয়াজ টু ওয়ার টু। আর একটা কথা বলে রাখি, এম টু ইস টু কে আমরা ইংরেজি অল্টারনেটিভ সেন্টেন্স মানে একটা সমার্থক যে বাক্য, সেই বাক্যের আকারেও আমি এখানে দেখাচ্ছি। এগুলো সবই জেনে রাখতে হবে, বিকজ অফ মানে যত জানবে তত ভালো। মানে সাবজেক্ট প্লাস এম টু বা ইস টু প্লাস ভি1, এইটার অল্টারনেটিভ মানে একই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস গোয়িং টু প্লাস ভি1। এই স্ট্রাকচারটা কিন্তু একই, মানে এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার একই, মানে এদের দুটোর মিনিং কিন্তু একই। এটা কিন্তু মনে রাখতে হবে, এইটার আর এইটার দুটো স্ট্রাকচারে সেন্টেন্সের যে মিনিং সেটা কিন্তু একই। সাবজেক্ট এম টু ইজ টু বা আর টু প্লাস ভি1 দিয়ে যে মিনিংটা বোঝায়, সাবজেক্ট এম ইজ আর প্লাস গোয়িং টু প্লাস ভি1 একই মিনিং দেয়। এটা পরিষ্কার হলো তোমাদের কাছে? এবার আমি ওয়াজ টু ওয়ার টু তে আসছি। ওয়াজ টু ওয়ার টু কি হবে? ওয়াজ টু ওয়ার টু মানে হচ্ছে, চেনার উপায় হচ্ছে ক্রিয়া প্লাস তে প্লাস হয়, এটা একটা। আর একটা কি? কথা ছিল, এটা একটা। মানে এই এম টু আই ওয়াজ টু ওয়ার টু দিয়ে আমরা কি বুঝবো? এটা এক, এটা দুই। ওয়াজ টু ওয়ার টু দিয়ে আমি যদি সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে বাংলায় যে মিনিংটা দাঁড়াবে ক্রিয়া প্লাস তে প্লাস, সরি এটা হতো, ক্রিয়া প্লাস তে প্লাস হতো, এরকম মিনিং আসবে, ক্রিয়া প্লাস তে প্লাস হতো। আর একটা মিনিং কি হতে পারে? কথা ছিল। এই দুটো অর্থ কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে প্রচুর ইউজ করি, সুতরাং এগুলো ভালো করে শিখে নাও। তাহলে ক্রিয়া প্লাস তে প্লাস হতো, কি লিখবো? একইভাবে আমাকে প্রত্যেকদিন সকালে বাজারে যেতে হতো, কি লিখছি? আমাকে প্রতিদিন সকালে বাজারে যেতে হতো, বাজারে যেতে হতো, বাজারে যেতে হতো। ক্রিয়া প্লাস তে প্লাস হতো, এই যে ক্রিয়া প্লাস তে প্লাস হতো, এখান থেকে পরিষ্কার করে দেখে না। আমাকে প্রতিদিন সকালে বাজারে যেতে হতো, তাহলে আমি কি লিখবো? I was to go to market. I was to go to market every day in the morning. তাহলে আমাকে প্রতিদিন সকালে বাজারে যেতে হতো, এই সেন্টেন্সটাকে আমি যখন ইংলিশে ট্রান্সলেট করছি কি লিখবো বা কি বলবো? I was to go to market every day in the morning. এটা হলো ক্রিয়া প্লাস তে প্লাস হতো, এই ফর্মে লেখা হলো, মানে এই সেন্স, এই মিনিং এর জন্য এই সেন্টেন্সটা লেখা হলো। একইভাবে কথা ছিল, এইটা এই সেন্সে যদি, এই অর্থে যদি আমি বাক্যটাকে ভাবি, এই বাক্যটাকে, তাহলে আমি কি বলবো? আমাকে আমার বাজারে যাওয়ার কথা ছিল। তখন বাক্যটা কি হবে? আমার বাজারে যাওয়ার কথা ছিল। তখন এইভাবে বলবো, আমার বাজারে যাবার কথা ছিল, বাজারে যাবার কথা ছিল। এটার জন্য ইংলিশ কি হবে? গঠনটা একই, মানে I was to go to market. I was to go to market মানে আমি এই একই, ইংলিশটা একই কিন্তু বেঙ্গলিটা আলাদা আলাদা। মানে বেঙ্গলিটা দুভাবে প্রকাশ করা হচ্ছে, বাংলাটা দুভাবে প্রকাশ করা হচ্ছে। ক্রিয়া প্লাস তে প্লাস হতো এই অর্থেও আসছে, আবার কথা ছিল এই অর্থেও আসছে।
এবং সেক্ষেত্রে ইংলিশটা একই, কি হচ্ছে, আমাকে প্রতিদিন বাজারে যেতে হতো, আই ওয়াজ টু গো টু মার্কেট এভরিডে ইন দ্য মর্নিং, এটা যেমন বলা যায়। আবার এই সেন্টেন্সটারই আরেকটা অর্থ কি, আমাকে আমার বাজারে যাওয়ার কথা ছিল, মানে আই ওয়াজ টু গো টু মার্কেট। আমি এই ভিডিওটা থেকে এটাই কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করছি যে ওয়াজ টু, ওয়্যার টু বা এম টু, ইজ টু, এগুলো কিন্তু দুটো করে মিনিং আমরা পাই বাংলায়। বাংলাতে দুভাবে প্রকাশ করা যায়, কিন্তু ইংলিশ সেন্টেন্স একই রকম হয়। ক্রিয়া প্লাস তে প্লাস হতো বা কথা ছিল অর্থে আমরা ওয়াজ টু বা ওয়্যার টু। সেন্টেন্স স্ট্রাকচারটাকে আমি এখানে লিখে দিচ্ছি। সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার এখানে লিখে দিই, কি হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস টু প্লাস V1, এইটা হলো আমার সেন্টেন্স স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার টু প্লাস V1, এই ধরনের স্ট্রাকচার ফলো করে আমরা বাংলাতে দু ধরনের সেন্টেন্সকে ট্রান্সলেট করতে পারি। একটা হচ্ছে ক্রিয়া প্লাস তে প্লাস হতো, আর একটা হচ্ছে কথা ছিল। এইটা থেকে আশা করি তোমরা বুঝে গেলে কিভাবে ওয়াজ টু ওয়্যারটাকে ব্যবহার করতে হয়। আবার বলছি, দু রকম বাংলার জন্য ওয়াজ টু ওয়্যারটাকে ব্যবহার করা হয়। একটা হচ্ছে ক্রিয়া প্লাস তে প্লাস হতো, মানে আমাকে প্রতিদিন সকালে বাজারে যেতে হতো, আমাকে মানে আই ওয়াজ টু গো টু মার্কেট, এই গঠন অনুযায়ী। আবার কথা ছিল, মানে আমার বাজারে যাওয়ার কথা ছিল, কি বলবো, আই ওয়াজ টু গো টু মার্কেট। দুটো অর্থেই আমরা এই গঠনটাকে ফলো করলাম, এই গঠন অনুযায়ী বাক্য লিখলাম। এইবারে এটারও একটা অল্টারনেটিভ ইংলিশ স্ট্রাকচার আছে, সেটাকে আমি এখানে দেখাচ্ছি। সেটা কি, আগে am to was to are to, am to is to are to তে কি দেখিয়েছিলাম, I am going to do this, মানে I am to do this, এরকম একটা বাক্য, মানে সমার্থক সেন্টেন্স। তাহলে এই বাক্যটা কি আমি যদি ধরি, I was to go to market, মানে I was to go to market, এই সেন্টেন্সটার মানেটা করকম হচ্ছে, আমাকে বাজারে যেতে হতো, এটা একটা। আরেকটা কি, আমাকে আমার বাজারে যাবার কথা ছিল, এটা একটা। বাংলায় যেমন দুভাবে প্রকাশ করা হচ্ছে, ইংরেজির সেন্টেন্স স্ট্রাকচারটাও কিন্তু দু রকম, মানে এটার অর্থ যা হবে এইটারও তাই অর্থ। I was going to go to market। তাহলে I was going to go to market মানেই হচ্ছে I was to go to market। এটাই আমি কিন্তু বোঝাতে চাইছি যে এই যে গোয়িং টুটা দিয়েই কিন্তু আমি was to go এইটা কিন্তু বলে দেওয়া যায়। I was to go to market মানেই I was going to go to market, একই জিনিস, সেন্টেন্স স্ট্রাকচার। আবার এটাকে এইভাবেও লেখা যায়, তার মানে I would go to market। তাহলে আমরা কি শিখছি, আমরা শিখলাম যে was to were to plus V1, এই বিভাগটাকে ব্যবহার করে আমরা বাংলায় যেমন দুভাবে সেন্টেন্সের অর্থকে প্রকাশ করতে পারি, তেমনি ইংলিশে তিন ধরনের স্ট্রাকচারকে আমরা লিখতে পারি, মানে এদের অর্থ কিন্তু একই। I was to go to market মানেই হচ্ছে I was going to go to market, মানেই হচ্ছে I would go to market। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো, তিনটে স্ট্রাকচারই কিন্তু একই। I was to go to market মানে যা, I was going to go to market মানেও তাই, I would go to market মানেও তাই। তার মানে was to were to অল্টারনেটিভ তোমরা কি জানলে, বিভাগ প্লাস গোয়িং টু, মানে was going to বা were going to। was to were to V1 এর অল্টারনেটিভ তোমরা কি জানলে, was were going to V1 বা would V1। এই যে তিন রকম উপায়ে আমরা এই দু ধরনের মিনিংকে বোঝানোর চেষ্টা করছি, তিন রকম উপায়।
তাহলে এটা বোঝা গেল। এখান থেকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এই যে ওয়াজ টু ওয়ার টু প্লাস ভি1 বা M2:R2 V1, এগুলো দিয়ে কিন্তু ফর্মাল অব্লিগেশনকে প্রকাশ করা হয়। মানে কোনো অথরিটি, সেটা স্কুল, অফিস, আদালত, তখন তারা যে বাধ্যতার কথা প্রকাশ করে, হ্যাঁ, কোনো অফিসিয়াল কাজের ক্ষেত্রে যখন কোনো বাধ্যতামূলক কিছু কথা বা নির্দেশ জারি করা হয়, তখনই কিন্তু এই ধরনের সেন্টেন্সকে আমরা ব্যবহার করি, এই M2:R2 বা was2were2 দিয়ে। মানে এগুলো ফর্মাল অ্যাপ্লিকেশন, মানে অফিসিয়াল অ্যাপ্লিকেশন, যেখানে আগে থেকে একটা প্ল্যান করা থাকে, কোনো কাজ আগে থেকে অ্যারেঞ্জ করা থাকে। কোনো প্ল্যান করা কাজ, কোনো অ্যারেঞ্জ করা কাজ বোঝানোর জন্য প্রেজেন্ট হলে M2:R2 আর পাস্ট হলে was2were2। তবে M2:R2 was2were2 শুধু একটা অর্থেই ব্যবহার হয় না, সেটা আমি কিন্তু বারবার উল্লেখ করেছি এখানে। প্রেজেন্ট হলে কথা আছে এরকম মানেও আসতে পারে, পাস্ট হলে কথা ছিল এরকম মানেও আসতে পারে। আবার এই ধরনের সেন্টেন্স গুলোর ইংরেজির যে স্ট্রাকচার, সেটা কিন্তু মানে 3 টাইপস অফ স্ট্রাকচার। এখানে ওয়াজ টু মানেই হচ্ছে ওয়াজ গোয়িং টু, মানেই হচ্ছে উড গো। তো এগুলো তোমরা ভালো করে ফলো করো, সেন্টেন্স স্ট্রাকচারকে ডেভেলপ করো। এরকম ভাবে সেন্টেন্স ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। জীবনে বৈচিত্র্য থাকলে যেমন তার আনন্দ বেশি থাকে, তেমনি একটা বর্ণনা যখন করবে সেখানে যদি স্ট্রাকচার ভ্যারাইটি হয়, ভ্যারাইটি অফ স্ট্রাকচার যদি তুমি দিতে পারো, তাহলে সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ বা লেটার বা যা কিছু লেখো তার একটা সেটা একটা সুন্দর হয়। এটাই মানে আমি আমার সমস্ত ভিডিওর মাধ্যমে সেটাই আমি শিখিয়ে যাব বা শেখাবো। আর এর ব্যাপারে বা এর বাইরেও যদি কিছু জানার থাকে, যে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, কোনো জায়গায় বুঝতে ঠিক ক্লিয়ার হচ্ছে না, সেটা সবসময় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। কমেন্ট বক্সে একদম খোলাখুলি ভাবে লিখে জানাবে যে এই জায়গাটা আমরা বুঝতে পারিনি, এই জায়গাটার এক্সপ্লেনেশনটা কি, এটা কি হওয়া উচিত, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এটা একটা দিক। এইবারে আমি আসছি হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু, এই জিনিসগুলো কিভাবে ইউজ করব। এগুলো আমাদের স্পোকেন বলো, রিটিন বলো, সব জায়গায় খুবই ব্যবহার হয়। এগুলো দেখানোর আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো হ্যাভ টু, হ্যাজ টু আর মাস্ট এর মধ্যে একটা সম্পর্ক আছে। সে সম্পর্কে আমি ভিডিও একটা অন্য বানাবো, যে হ্যাভ টু ভার্সেস মাস্ট। তো এখানে আমি সেটা করার আগে আমি এখানে হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু কে দেখিয়ে দিই। হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু, এই যে তিনটে, এগুলো খুব বেশি ব্যবহার হয়, প্লাস V1। এখানে একটা কথা বলে দিই, এই তিনটে, এ দুটো প্রেজেন্টের জন্য আর এটা পাস্ট। এ দুটো প্রেজেন্টের জন্য, মানে প্রেজেন্ট, PR ফর প্রেজেন্ট, আর এটা হচ্ছে পাস্ট, PS। এ দুটো প্রেজেন্টের জন্য, এটা পাস্টের জন্য। তো এই প্রেজেন্টে কোনো অব্লিগেশন, প্রেজেন্টে কোনো অব্লিগেশন কখনোই ফর্মাল আকারে নয়, এবং সেটা অবশ্যই এক্সটার্নাল অব্লিগেশন। হ্যাভ টু, হ্যাজ টু কে আমরা কোথায় ব্যবহার করি? এক্সটার্নাল অব্লিগেশন, মানে বাইরে থেকে কোনো বাধ্যতা যখন আসে আমাদের কথার মধ্যে, তখনই আমরা হ্যাভ টু, হ্যাজ টু কে ব্যবহার করি। আর সিম্পলি আমি যদি বুঝতে চাই, ক্রিয়া প্লাস তে প্লাস হবে, ক্রিয়া প্লাস তে প্লাস হবে। এইটা হলো মানে চেনার উপায়। হ্যাভ টু, হ্যাজ টু চেনার উপায় কি? ক্রিয়া প্লাস তে প্লাস হবে। আর এইটা চেনার উপায় কি? ক্রিয়া প্লাস তে প্লাস হয়েছিল, ক্রিয়া প্লাস তে প্লাস হয়েছিল। যারা ইংরেজি শিখতে চাও পরিষ্কার ভাবে, একেবারে গ্রাউন্ড লেভেল থেকে, বেসিক লেভেল থেকে, তারা এই উচ্চারণের মাত্রা ধরে শিখবে, তাহলে শেখাটা খুব তাড়াতাড়ি হবে, ফাস্ট হবে, এবং আমি আশা করি বুঝতে সুবিধা হবে। কোন থিওরিটিক্যাল ডেসক্রিপশনে না গিয়ে এইরকম ভাবে বোঝাটা খুব সহজ হয়। ওই জন্য আমি বলবো তোমরা এইভাবে বোঝার চেষ্টা করো, তাতে তাড়াতাড়ি শিখতে পারবে। পরে তুমি থিওরিটিক্যাল ডেসক্রিপশনটা দেখে নেবে, সেটা পরে, আগে শিখে নিতে হবে। শেখার পর
অ্যানালাইটিক্যাল ডেসক্রিপশন বা থিওরিটিক্যাল ডেসক্রিপশন এ সম্পর্কে কি আছে সেটা জেনে নিতে হবে। যাই হোক, ক্রিয়া প্লাস তে প্লাস হয়েছিল, এটা একটা চেনার উপায়, কার না হ্যাড টু, আর ক্রিয়া প্লাস তে প্লাস হবে কার না হ্যাভ টু। এবার আমি সিম্পলি অনেক অনেক সেন্টেন্স বানিয়ে দিতে পারি, যেমন আমাকে বাজারে যেতে হবে, আই হ্যাভ টু গো টু মার্কেট, তোমাকে আমার বাড়ি আসতে হবে, ইউ হ্যাভ টু কাম টু মাই হাউস, তাদেরকে ইংরেজি শিখতে হবে, দে হ্যাভ টু লার্ন ইংলিশ। এখানে আমি দেখাচ্ছি আমাকে বাজারে যেতে হবে, কি লিখবো, আই হ্যাভ টু গো টু মার্কেট। এর সঙ্গে এই হ্যাভ টুর সাথে এম টু ইস টু আর টুর ডিফারেন্সটা কি, এম টু ইস টু আর টু সবসময় সেখানেই ব্যবহার হবে যেখানে কোনো একটা কাজ আগে থেকে প্ল্যান করা থাকে, কোনো একটা কাজ আগে থেকে অ্যারেঞ্জ করা থাকে, সেই রকম কাজের ক্ষেত্রে তখন করতে হয়, যেতে হয়, বলতে হয়, এরকম ব্যবহার করা হয় আগে থেকে। আমার কোনো একটা কাজ যদি আমি শনিবার ফিক্সড করে রাখলাম, আজকের ধরো আজকের কি বার, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকের মঙ্গলবার আমি আগে থেকে ঠিক করে রাখলাম যে শনিবার আমাকে কোথাও যেতে হবে, তাহলে আমি বলবো যে আমাকে শনিবার, বা আগে থেকে একটা কোনো কাজ ফিক্সড করা আছে, সেই সব ক্ষেত্রে আমি বলবো যে আমাকে অমুক দিন এই করতে হয়, আমাকে অমুক দিন এই করতে হয়। এক্সপ্রেশনটা ঠিক এইভাবেই আসবে, আগে থেকে কোনো কাজ যদি ফিক্সড করা থাকে, অ্যারেঞ্জ করা থাকে, প্ল্যান করা থাকে, তবেই সেক্ষেত্রে আমরা এম টু ইস টু আর টু কে ব্যবহার করবো। আর হ্যাভ টুর ক্ষেত্রে কিন্তু সেরকম নয়। হ্যাভ টু এটা ব্যবহার হবে ক্রিয়া প্লাস তে প্লাস হবে, সেটা বাইরে থেকে আগত একটা কোনো বাধ্যতা, বাইরে থেকে কোনো একটা বাহ্যিক ফোর্স আমাদের বাধ্য করছে, সেই রকম ক্ষেত্রে আমরা সবসময় হ্যাভ টুটাকে ইউজ করি। এটাকে বলা হয় অব্লিগেশন, মানে ইংরেজিতে বলা হয় অব্লিগেশন, বাংলায় বলা হয় বাধ্যতা। অত বোঝার দরকার নেই, সরাসরি ক্রিয়া প্লাস তে প্লাস হবে। এখানে একটা ক্রিয়া বসাও, ধরা যাক যাওয়া, তারপরে তে প্লাস হবে মানে যেতে হবে, খাওয়া প্লাস তে প্লাস হবে মানে খেতে হবে, পড়া প্লাস তে প্লাস হবে মানে পড়তে হবে। আশা করি বোঝা গেল। এবার নিজেরা সেন্টেন্স তৈরি করবে। এখানেও তাই, যাওয়া প্লাস তে প্লাস হয়েছিল মানে যেতে হয়েছিল, পড়া প্লাস তে প্লাস মানে হয়েছিল মানে পড়তে হয়েছিল। এইটাকেই আমি যদি লিখি আমাকে বাজারে যেতে হয়েছিল, আই হ্যাভ টু গো টু মার্কেট, মানে আমাকে বাজারে যেতে হয়েছিল। আই হ্যাড টু গো টু মার্কেট, আমাকে বাজারে যেতে হয়েছিল। এইবারে প্রশ্ন হচ্ছে হ্যাড টু আর ওয়াজ টু এর মধ্যে তাহলে ডিফারেন্সটা কি, কোথায় ওয়াজ টু ইউজ করব আর কোথায় হ্যাড টু। আবার বলছি, এম টু ইজ টু, ওয়াজ টু, ওয়ার টু এগুলো ফর্মাল মানে অফিসিয়ালি আমরা ইউজ করি, আর হ্যাড টু হ্যাভ টু এগুলো অফিসিয়ালি নয়, এগুলো ইনফর্মাল ওয়েতে আমরা ইউজ করি, মানে বন্ধু বান্ধব, রিলেটিভ, চেনা জানা ব্যক্তির সঙ্গে কনভারসেশন বা কোনো একটা ন্যারেটিভ ডেসক্রিপশনে আমরা এই ধরনের সেন্টেন্স গুলোকে ইউজ করি। ঠিক আছে। আর এম টু ইজ টু আর টু, ওয়াজ টু, আর টু কে আমরা কোথায় ইউজ করি, একদম ফর্মাল অফিসিয়াল, যেখানে আগে থেকে সবকিছু প্ল্যান করা আছে, ফিক্সড করা আছে, অ্যারেঞ্জ করা আছে, বা ছিল, হতো, এরকম। কারণ দুটোর মানে, যেমন আমাকে প্রত্যেকদিন বাজারে যেতে হতো, আমি পাস্টের দিক থেকে আলোচনাটা করছি, আমাকে প্রত্যেকদিন বাজারে যেতে হতো, আমার তার মানে আগে থেকে কাজটা ঠিক করা থাকতো, তাহলে তখন আমার বলতে হবে আই ওয়াজ টু গো টু মার্কেট। আর আগে থেকে যদি ঠিক করা না থাকতো তাহলে আই হ্যাড টু গো টু মার্কেট, আমাকে বাজারে যেতে হতো বা যেতে হয়েছিল। এতক্ষণ আমরা ওয়াজ টু, ওয়্যার টু এই দুটো ভার্বের উপর যে আলোচনাটা করছিলাম, সেখানে কি জানলাম না ক্রিয়া প্লাস তে প্লাস হতো অথবা করার কথা ছিল, এরকম একটা কিছু বোঝাচ্ছিলাম। দুটো অর্থে আমরা এই ওয়াজ টু, ওয়্যার টুটাকে ব্যবহার করছিলাম। এবারে আর একটা জিনিস আমরা জেনে নিই, সেটাও খুব গুরুত্বপূর্ণ এই আলোচনা, এই ভিডিও থেকে। সেই অ্যাপ্লিকেশনটা হলো যে কোনো কিছু অবশ্যম্ভাবী যেটা ঘটবেই সেরকম কিছু বোঝানোর জন্য কিন্তু আমরা ওয়াজ টু ভি ওয়ান বা ওয়্যার টু ভি ওয়ানটাকে ব্যবহার করি। যেমন আমরা কথ্য ভাষায় যখন বলি, যেমন বললাম যে ও পড়াশোনা করেনি তাই ফেল করেছে, মানে ফেলটা ওর ভাগ্যে লেখা ছিল তাই ফেল করেছে। ও পড়াশোনা ভালো করে করেনি তাই ফেল করেছে, ফেল করাটা ওর ভাগ্যে লেখা ছিল, মানে এখানে বক্তা এটা একেবারে শিওর করে দিচ্ছে যে ও পড়াশোনা করেনি তাই জন্যই ওই ফেল করেছে, এবং ফেল করাটা ওর ভাগ্যে লেখা ছিল। তাহলে এই ধরনের যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন গুলোকে আমরা কিভাবে প্রকাশ করবো, এই এক্সপ্রেশন গুলোকে কিভাবে আমরা ইংলিশে
ট্রান্সলেট করব। এর জন্য কিন্তু ওয়াজ টু ওয়্যার টু প্লাস V1 এই স্ট্রাকচারের প্রয়োজন আছে। মানে আমি পরিষ্কারভাবে আরেকবার বলছি যে কোনো একটা কাজ, কোনো একটা ঘটনা অবশ্যম্ভাবী এইটাই যদি বক্তার কাছে মনে হয়, তাহলে কিন্তু সেই বক্তা ওয়াজ টু ওয়্যার টুটাকে ব্যবহার করতে পারে। মানে অবশ্যম্ভাবী কোনো ঘটনা যেটা ঘটবে বক্তার মতে, সেই রকম বাক্য প্রকাশের ক্ষেত্রে ওয়াজ টু ওয়্যার টুটাকে সে ব্যবহার করতে পারে। আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে পরিষ্কার করে দিচ্ছি, ভালো করে ফলো করো। ধরো আমি বললাম সে পড়াশোনা করেনি তাই ফেল করেছে, ফেল করাটা তার ভাগ্যে লেখা ছিল। বাক্যটা কিন্তু অনেকটা বড়, কিন্তু ইংলিশটা কিন্তু এত বড় হবে না। বাক্যটা এখানে দেখো, সে পড়াশোনা করেনি, এখানে সে পড়াশোনা করেনি তাই ফেল করেছে, ফেল করাটা তার ভাগ্যে লেখা ছিল। এখানে যে বাক্যটা আমি লিখেছি, এই বাক্যটা কিন্তু একটা বড় সেন্টেন্স, এবং এটাকে আমি যখন ট্রান্সলেট করব সেটা কিন্তু ওয়াজ টু ওয়্যার টুটা দিয়েই করব। এবং কিভাবে করব বা কেন করব তার কারণ হচ্ছে, এখানে যে কথাটা বলছে, ধরা যাক আমি বলছি, আমি যখন বলছি তার মানে আমি আমার বক্তব্যের উপর নিশ্চিত, আমি আমার বক্তব্যের উপর নিশ্চিত যে এটা করেনি তাই হয়েছে। তাহলে বক্তা যখন তার বক্তব্যের উপর নিশ্চিত থাকে, তার যদি মনে হয় যে এটা অবশ্যম্ভাবী, এটা ঘটবেই, তাহলে সে এইভাবে বলবে। এবং ইংলিশটা হবে he did not study well, he did not study well, he did not study well, so he was to fail, he was to fail। এখানে দেখো ইংলিশটা কিন্তু এই হি ওয়াজ টু ফেল এইটুকু কথার মাধ্যমেই কিন্তু বক্তা এইটুকু প্রকাশ করছে, বাংলা এতটা প্রকাশ করছে। এই হি ওয়াজ টু ফেল এইটুকু বলে ইংলিশে এইটুকু বলছে, কিন্তু বাংলায় দেখো কতটা, তাই ফেল করেছে, ফেল করাটা তার ভাগ্যে লেখা ছিল। এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট। মানে এই ওয়াজ টু ওয়্যার টু শেখার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এটা কিন্তু ভালো করে ফলো করো, তোমরাও এই ধরনের বাক্য বানানোর চেষ্টা করবে, লেখার চেষ্টা করবে, বলার চেষ্টা করবে। এর বেঙ্গলি কিন্তু এইরকম ভাবেই ভাবা হয়, যেখানে বক্তা তার বক্তব্যের ওপর একটা সিওরিটি দিচ্ছে, নিশ্চয়তা দিচ্ছে, এবং ভাবছে আমার বক্তব্য একেবারে অবশ্যম্ভাবী, সত্যি। তাহলে he did not study well, so he was to fail, সে পড়াশোনা করেনি তাই ফেল করেছে, ফেল করাটা তার ভাগ্যে লেখা ছিল। ক্লিয়ার? এইটুকু আমি ওয়াজ টু ওয়্যার টু দিয়ে বোঝালাম। এরপরে আসবো ওয়াজ টু হ্যাভ প্লাস V3, ওয়্যার টু হ্যাভ প্লাস V3। এবার দেখে নেওয়া যাক এইটুকু পার্ট কিভাবে আমরা জানবো। এখান থেকে আমি এখানে লিখছি, স্ট্রাকচারটা এরকমই, একই স্ট্রাকচারটা। এখানে সাবজেক্ট প্লাস আদার্স, সাবজেক্ট প্লাস ওয়াজ টু হ্যাভ প্লাস V3 প্লাস আদার্স, সাবজেক্ট প্লাস ওয়্যার টু হ্যাভ প্লাস V3 আদার্স। এই রকম স্ট্রাকচার কোথায় ব্যবহার করব? মানে যেখানে কোনো একটা ইচ্ছে হয়েছিল কিন্তু পূরণ হয়নি, ইচ্ছে হয়েছিল কিন্তু পূরণ হয়নি। যেমন আমি ভেবেছিলাম বিকেলের দিকে বাজারে যাব, কিন্তু যে কোনো কারণে হোক বাজারে যেতে পারিনি। তাহলে আমি কিভাবে বলবো? I was to have gone to market, I was to have gone to market, মানে আমার বিকেলে বাজারে যাওয়ার কথা ছিল বা ইচ্ছে হয়েছিল যাব, কিন্তু যেতে পারিনি। তাহলে এখানে আমি কি লিখব? বক্তার ইচ্ছা যদি পূরণ না হয়, পূরণ হয়নি বোঝাতে
বক্তার ইচ্ছা পূরণ হয়নি বোঝাতে, এইটুকু আমরা এখান থেকে জানছি। এই যে ইচ্ছে পূরণ হয়নি বোঝাতে, বক্তার ইচ্ছা পূরণ হয়নি বোঝাতে আমরা সাবজেক্ট প্লাস ওয়াজ টু হ্যাভ প্লাস ভি3 বা সাবজেক্ট প্লাস ওয়্যার টু হ্যাভ প্লাস ভি3 এই স্ট্রাকচারটাকে ফলো করব। একটা আমি সেন্টেন্স নিচ্ছি, যেমন আমার বিকালে কি বলবো, ওর সঙ্গে দেখা করার কথা ছিল। আমার বিকেলে ওর সঙ্গে দেখা করার কথা ছিল। বক্তা এরকম কথা কখন বলে? যখন তার দেখাটা হয়নি। যখন তার দেখাটা হয়নি তখনই কিন্তু বক্তা এইরকম কথা বলে যে আমার বিকেলে ওর সঙ্গে দেখা করার কথা ছিল। মানে ছিল হয়নি বলেই, মানে দেখা হয়নি বলেই বক্তা কিন্তু এরকম কথা বলছে। আর এরকম কথা যখন বলছে তখন তার ইংলিশ ট্রান্সলেশনটা কিভাবে হবে না, আই ওয়াজ টু হ্যাভ মেট হিম ইন দি আফটারনুন। কি লিখলাম? আই ওয়াজ টু হ্যাভ মেট হিম ইন দ্য আফটারনুন, মানে আমার বিকেলে তার সঙ্গে দেখা করা, ওর সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু দেখা হয়নি বা দেখা করিনি। তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝলাম? যে বক্তার ইচ্ছে পূরণ হয়নি, এই বোঝাতেই আমরা কথা ছিল এইটাকে ওয়াজ টু হ্যাভ বা ওয়্যার টু হ্যাভ দিয়ে প্রকাশ করতে পারি ইংলিশে। আবার বলছি, বাংলায় বক্তার কোনো বক্তব্য যদি পূরণ না হয়, মানে ইচ্ছে যদি পূরণ না হয়, এরকম কোনো বক্তব্য বক্তা যদি বলতে চায় এবং কথা ছিল এটাও অবশ্যই থাকবে, তাহলে সে ওয়াজ টু ওয়্যার টু হ্যাভ প্লাস ভি3 এই ফর্মে এই স্ট্রাকচারে সেন্টেন্সকে লিখবে। কিরকম? আরো আমি দু একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমাদের তাকে সাহায্য করার কথা ছিল। আমাদের তাকে সাহায্য করার কথা ছিল, কিন্তু সাহায্য করিনি। তাহলে কি বলবো? উই ওয়্যার টু হ্যাভ হেল্পড হিম। উই ওয়্যার টু হ্যাভ হেল্পড হিম। তার এখানে আসার কথা ছিল, কিন্তু সে আসেনি। তাহলে কি বলবো? হি ওয়াজ টু হ্যাভ কাম হিয়ার। হি ওয়াজ টু হ্যাভ কাম হিয়ার। তাহলে এই যে আমি এক্সাম্পল গুলো দিলাম, এখান থেকে আমি আশা করছি বুঝেছ বা বোঝাতে আমি পেরেছি। মনে হচ্ছে যে বক্তার ইচ্ছা যদি পূরণ না হয় তাহলে আমরা ওয়াজ টু হ্যাভ টু ভি3, ওয়্যার টু হ্যাভ টু ভি3 কথা ছিল অর্থে ব্যবহার করব। কথা ছিল কথাটা অবশ্যই রাখতে হবে, মানে কথা ছিল কিন্তু পূরণ হয়নি। মডেল এক্সাম্পল এইরকম একটা ভেবে নেবে, আমার জায়গায় তোমার, তোমার জায়গায় তার, তার জায়গায় রাম, শ্যাম, যদু, মধু, যা হোক একটা বসাবে এখানে। দেখা করার জায়গায় অন্য কোনো ভার্বকে ইউজ করো। ঠিক এইরকম প্যাটার্নে সেন্টেন্সটাকে তৈরি করো, করে এই স্ট্রাকচার অনুযায়ী, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটাকে লেখো বা বলো। এইভাবে প্র্যাকটিস করতে করতেই এটা রপ্ত হয়ে যাবে যে কোথায় ওয়াজ টু হ্যাভ ভি3 বা ওয়্যার টু হ্যাভ ভি3 বসাতে হয়। সো আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার। নেক্সট টাইম আমরা আবার দেখা করব নতুন ভিডিও নিয়ে।